আলোকচিত্রীদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় এক ধরনের কাজ সাধারণত করে। আমরা সালগাদো সাদা কাজুর কাজ করে, অ্যালেক্স পেব রঙিনে কাজ করে, অসাধারণ কাজ ঠিকই, কিন্তু ওই ধারার মধ্যেই তার বাইরে যায় না। রঘু রায়কে আমি প্রথম দেখলাম এমন একজন আলোকচিত্রী, অনায়াসে সে একটার থেকে আরেকটার মধ্যে যায়, এবং এই জিনিসটা আমি খুব বেশি মানুষের কাছে দেখিনি। তবে একটা মজার জিনিস বলি, প্রশ্নের উত্তরটাকে অন্য দিক থেকে দেখি, কারণ আমাদের তো বন্ধুত্ব অনেক বছরের, এবং ওর একটা আপত্তি ছিল আমার ক্ষেত্রে যে আমি এত রাজনৈতিক কাজ করি। ওর ধারণা যে না, তুমি শিল্পী শৈল্পিক কাজ করবে, সুন্দর কাজ করবে, এত রাজনীতির মধ্যে যেও না। সেটার একটা কারণও ছিল। ও মনে করতো রাজনৈতিক কাজ করার কারণে আমি হয়তো বিপদে পড়ব, সেটার দিক থেকেই। কিন্তু ওর যেই কাজ আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা কিন্তু একেবারেই রাজনৈতিক। এবং ইন্দিরা গান্ধীর যেই ছবিটা, তার চারিপাশে তার পেয়াদারা দাঁড়িয়ে আছে, খুব নম করে সে বসে আছে, এবং ওই বডি ল্যাঙ্গুয়েজটা অসাধারণ একটা জিনিস। ওই পরিস্থিতিতে সে যেতে পেরেছে, সেটাও একটা ব্যাপার, কারণ অন্যান্য আলোকচিত্রীরা ওই রকমভাবে যেতেই পারতো না। কিন্তু ওই জিনিসটা ভেবেছে, এবং এই ছবি তোলার চাইতেও চিন্তাটা অনেক বেশি শক্তিশালী, এবং একেবারেই রাজনৈতিক একটা চিন্তা, একটা রাজনৈতিক প্রতিবেদন। কাজেই যেই মানুষটা সারা জীবন আমাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছে, তার রাজনৈতিক কাজটাই আমার সবচাইতে প্রিয়। ছবি তোলার প্রতি যেই ভালোবাসাটা এবং ছবি তোলার যেই তাড়নাটা, সেটা যে ওর মধ্যে সারাক্ষণ ছিল, এইটা আমার কাছে খুব মজা লাগতো। কিন্তু আলোকচিত্রীরা যেই জিনিস করে, সেটা প্রত্যেকের মধ্যেই বড় নাম করা আলোকচিত্রী হোক যাই হোক, একটু পরে পরেই থামায়, ওটার ছবি তুলতে হবে, এটা করতে হবে। একটা বাচ্চা ফুল বিক্রি করতে আসছে, জানালা দিয়ে ঠক ঠক করছে, ওটার ছবিও তুলতে হবে। গল্প তো করতাম অনেক কিছু নিয়েই, কিন্তু তারা কেউ কিন্তু পেশাটাকে ওই জায়গায় নিতে পারেনি। রঘু রায় নিজেকে নিয়েছে যখন ওই জায়গায়, সাথে পেশাটাকেও নিয়ে গেছে। ও নিজেকে সবসময় একজন আলোকচিত্রী হিসাবে দেখেছে। আর হাসি ঠাট্টাও অনেক রকমের হতো। ওর পাঠশালা ভীষণ পছন্দ ছিল। উনি 2003-4 সালের দিকে বোধহয় পাঠশালায় আসতেছিলেন আর কি। আসার আগে আমি বোধহয় তখন ওনাকে একটা চিঠি লিখছিলাম। তখন চিঠি লেখা হইতো। উনি আমার কাছে আছে করে, মানে উনি বোধহয় একটা জবাব দিছিলেন যে আসলে এটা নিয়ে কথা হবে। ওনার মধ্যে দেখছি যে একটা খুবই ধ্যানপ্রবণ জায়গা আছে, এবং উনি কিন্তু খুব সুন্দর বক্তা ছিলেন, খুব সুন্দর বলতেন, এবং আমি সবসময় ওনাকে খুবই সৌম্য অবস্থাতে দেখছি। তো আমি যখন পান্থকুঞ্জে, তখন ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে, টেক্সট হয়েছে, ফোনে কথা হয়েছে, এবং উনি খুবই আপসেট। এবং উনি প্রাথমিকভাবে যখন শুনছে 2000 গাছ কাটা হয়েছে, মানে উনি একদম মানে খুবই স্ট্রেসড আউট হয়েছে এবং আপসেট হয়ে গেছে। আমি বলছি, রাজীব, মানে আমরা এই মানে সাউথ এশিয়াটা রাখতে পারবো না, এই বায়োডাইভার্সিটি আর কি। 15-16 ইন্টারভিউর সময় তো ওনার বাগানে, এই যে পানি দিচ্ছে, এটা ওনার বাগান গুরগাঁওয়ে। ওনার বাগানে ছবিটা নাইমের তোলা, নাইমুল হাসান। তো আমি যে দেখি যে উনি গাছে পানি দিচ্ছে। তো এখানে উনি পুরো ভারত থেকে এনে বিচিত্র সব জাতের হাজার হাজার গাছ লাগাইছে। এটা হচ্ছে রঘুরা স্কুল অফ ফটোগ্রাফি, গুরগাঁও আর কি। আমরা যে জায়গাটায় কথা বলার জন্য বসছি, তো এখানে হচ্ছে একটা খুবই মুমূর্ষ একটা গাছ। গাছটা একটু ইয়ে হয়ে গেছে আর কি, মানে মরে নাই ঠিক, পাতা একটু নেমে আছে পাতাটা। মালিকে বারবার বলতেছে যে মানে তুমি ওকে ঠিকঠাক মতো যত্ন করো নাই, তুমি ওকে কোনো মিষ্টি কথা বলো নাই, তুমি ওর সাথে এমন ব্যবহার করছো, এই জন্য ও তো অন্য কোনো রোগ হওয়ার কথা না, তুমি নিশ্চয়ই ওকে কিছু বলছো বা বকা দিছো, এই জন্য হচ্ছে এই গাছটার এই অবস্থা, তোমার উচিত ওকে হচ্ছে অনেক বেশি আদর করা। এটা তো একটা বিস্ময়কর ব্যাপার যে একটা মানুষ যে গাছের ব্যাপারে এরকম করে কথা বলতেছে, এই সংবেদনশীলতা তো আমরা দেখি না কোথাও। ওনার একটা খুবই প্রবণতা হচ্ছে গাছে চড়া, দেয়ালে ওঠা, এরকম কিছু প্রবণতা ছিল আর কি। তো এই বাউলিটারিয়ার সময় ওনার একটু পায়ে সমস্যা চলতেছিল, পায়ে ব্যথা। আমি এটা শেষ করি না, আমার সঙ্গে যখন হাত বাড়াই দিলাম, আমার বলতেছে যে তোমার আমাকে ধরতে হবে না, তোমার আমার হাত বাড়াতে হবে না, আমি মানে তোমার থেকে বেশি শক্তিশালী। একটা জিনিস যেটা করতেন যে আমরা যখন ছবি তুলতে যাইতাম, তো মনে হচ্ছে বারবার হচ্ছে আমরা কি ছবি তুলছি এটার দিকে বেশি আগ্রহ থাকতো। তো দেখি তুমি কি তুলছো, দেখি তুমি কি তুলছো। তারপর যদি হচ্ছে দেখতো যে মানে উনি ছবি দেখে বলতো কি, তোমার থেকে আমারটা ভালো হয়েছে। এটা একটা আজব মানে ব্যাপার আর কি। মানে
এরকম শিশুর সারল্য নিয়ে, এবং উনি একটু ছবি টবি তোলা হলেই দৌড় দিয়ে আসবে এবং সবাইকে ধরবে, সবাই ক্যামেরা স্ট্র্যাপগুলোকে ধরে এক জায়গায় নিয়ে আসতো, এনে হচ্ছে সবার ছবিগুলো দেখতো। আর যদি দেখতো যে না উনি ঠিকঠাক মতো পায় না, তারপর বললো যে আমার তো হলো না ছবিটা তোলা, আমি যে কি করবো, তারাও আমি পরের বার ভালো ছবি তুলব, এরকম করতো একটা সবসময়। এই অঞ্চলে মহৎ শিল্পী কম, অনেক শিল্পী, কিন্তু একদম গ্রেট আর্টিস্ট বলতে যা বোঝায় খুবই কম। রঘু রায় এমন একটা অনন্য মাত্রার একজন আলোকচিত্রী, যে শুধু আলোকচিত্রের ভাষা না, আমাদের যে মানে এই অঞ্চলের যে শিল্প পরিমণ্ডলটাকে বিশ্বে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। এবং এই যে আমরা যে আজকে চিত্রভাষা দৃশ্য ভাষা নিয়ে কথা বলি, উনি এক ধরনের হচ্ছে অক্ষর জ্ঞান বলে না মানুষের, চিত্র ভাষার অক্ষর জ্ঞান তৈরি করে দিছে। এটা হচ্ছে একদম ধরে ধরে কথা বলতে পারলে খুবই ইন্টারেস্টিং হইতে, এবং ওনার প্রভাব বলে অনেক বড়। ওনার চিত্র ভাষার যে প্রভাব বলে, ওনার নিজের যে আলোকচিত্র, এটার প্রভাব কিন্তু অনেক বড়। অনেক মানুষ ওনার দ্বারা হচ্ছে প্রভাবিত হয়েছে। প্রভাব বলতে শুধুমাত্র কারো মতো ছবি তোলা না, ছবি তুলতে আগ্রহী হওয়া, ছবি যে আলোকচিত্র যে একটা ব্যাপার, মানে জীবনে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং এই আলোকচিত্রের মাধ্যমে যে হচ্ছে ইতিহাস সংরক্ষণ রক্ষা একটা খুবই বড় জায়গা, এবং নান্দনিকতার জায়গা, ইতিহাস দর্শন রাজনীতির জায়গা, যুদ্ধের জায়গা, উনি কিন্তু সবই কিন্তু কাভার করছেন। রঘু রায় আমার কাছে একটা বিস্ময়। তিনি ফটোগ্রাফিকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যে নিজে একটা ইনস্টিটিউট। রঘু রায়ের বড় ভাই এস পল, উনি তখনকার সময়ে নামকরা ফটো সাংবাদিক ছিলেন, এবং রঘু রায় তাকে দ্বারাই অনুপ্রাণিত হন। এবং একবার উনি হরিয়ানার একজন লোক এসছিলেন এস পলের সাথে দেখা করতে। রঘু রায় তখন তার ভাইয়ের কাছে তার মনের বাসনা পূরণ করেন যে আমি ওর সাথে গিয়ে হরিয়ানায় ছবি তুলতে চাই। তখন একটা খুব সাধারণ ক্যামেরা নিয়ে সে হরিয়ানায় গিয়ে সে কৃষককে ফলো করেন, এবং সেখানে গিয়ে রঘু রায়ের প্রথম ছবি হলো একটা গাধার বাচ্চার ছবি তোলেন উনি। সেই রঘু রায়, যিনি পরবর্তীতে খুব অল্প সময়ে সারা বিশ্বের মানুষের কাছে একটি অঘোষিত গুরু হয়ে যান উনি। এবং কে না প্রভাবিত হয়, এই উপমহাদেশের বাইরে যারা আলোকচিত্রে চর্চা করেন, সবাই প্রথমে রঘু রায়কে দ্বারা প্রভাবিত হয় যারা তার ছবি দেখেছেন। বিশেষ করে আলোকচিত্রের শিক্ষার্থীরা, যারা রঘু রায়ের জাদুকরী সব ছবি দেখে ঘুরে আচ্ছন্ন হয় একটা সময়, এবং তারা স্বপ্ন দেখে যে কেমন করে রঘু রায়ের মতো সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ অলৌকিক আলোকে অসাধারণ করে তুলবেন। বিশেষ করে রঘু রায়ের বাংলাদেশের 1971 সালে যখন বাংলাদেশ হয়ে ওঠেনি, মুক্তিযুদ্ধের সময়ে তিনি যে প্রামাণ্য দলিল তৈরি করেছেন, সেই অবদানটাকে আমার সবসময় মনে হয় যে উনি বাংলাদেশিদেরকে ঋণী করে তুলেছেন তার এই কাজ দিয়ে। রঘু রায়ের অনেক ছবি আমার পছন্দের, আমাকে প্রভাবিত করে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে রঘু রায় একবার ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে তার সারাদিনের চাঞ্চল্যের ছবি তুলবেন। তো ইন্দিরা গান্ধী রাজি হন। তো সেদিন ইন্দিরা গান্ধীর অফিসে গুজরাটের কংগ্রেসের প্রতিনিধিরা এসেছিলেন মেমোরান্ডাম সাইন করাবার জন্য। তো ছবিটার কথা নিশ্চয়ই মনে আছে যে ইন্দিরা গান্ধী পরিবেষ্টিত সব পুরুষ, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওই সময় ইন্দিরা গান্ধীকে একটা সিম্বলিক কথা বলা হতো যে তিনি তার মন্ত্রিসভার একমাত্র পুরুষ, কারণ উনি খুব প্রভাবশালী নেতা ছিলেন। তো মেয়েদেরকে তো প্রভাবশালী করে ওরা ভাবতে পারে না, সেজন্য পুরুষ বলতো। এটা একটা হাস্যরসাত্মক কথা আমার ধারণা। তো ওই ছবিটা আমাকে দুরকম করে ভাবায়। একটা হলো যে শক্তি, এই পেট্রিয়ার্কি সোসাইটিতে, বুর্জোয়া সমাজ ব্যবস্থায় সেখানে শক্তির কাছে কেমন করে নত হয়, বা শক্তিটা আসলে কাদের প্রতিনিধিত্ব করে, সেটা একটা। আবার একজন ফটোগ্রাফার হিসেবে আমার মনে হয় যে আচ্ছা, রঘু রায় কেমন করে এই অ্যাক্সেসটা পেলেন,
মানে এটা কি করে সম্ভব হলো, এবং এমন একটা কম্পোজিশন। পরে ওনারই একটা সাক্ষাৎকারে পেয়েছিলাম যে ছবি তুলতে তুলতে উনি ইন্দিরা গান্ধীর পেছনে চলে যান। তো যারা ওখানে ছিলেন তাদের একজন ইন্দিরা গান্ধীকে এটা নোটিস করান। তখন ইন্দিরা গান্ধী পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে বললেন যে, রঘু, এটা খুব কনফিডেন্সিয়াল নোট, তুমি পড়ার চেষ্টা করো না। তো রঘু রায় বলেন যে, আমি যখন ছবি তুলি ভিউ ফাইন্ডার ছাড়া আর কিছুই দেখি না। তো আমার কাছে মনে হয় যে এরকম ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফারের সেই প্রোটাগনিস্টের সাথে যে কমিউনিকেশন থাকা দরকার, রঘুরাই এগুলো করে নিতেন, এবং এটাই তার ছবি তোলার অন্যতম শক্তিশালী দিকও মনে হয় আমার কাছে। রঘুরায়ের সাথে প্রথম পরিচয় তো তার ছবির মাধ্যমে, কিন্তু সরাসরি রঘুরায়ের সাথে দেখা হয় বাংলাদেশে। ছবি মেলা এই সুযোগগুলো আমাদেরকে করে দিয়েছিল। আমার মনে পড়ে যে আমাদের পুরনো বিল্ডিং পাঠশালায়, তো তখন মাত্র নবীন রং, বিন্যাস, আলো এগুলো নিয়ে হিমশিম খেতে খেতে আমি ঢাকায় থাকি নামে একটা প্রজেক্ট করেছিলাম। তো রঘুরায় খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছিলেন এবং 3টা ছবি পছন্দ করলেন। তারপর ছবিগুলো নিয়ে উনি যখন বলা শুরু করলেন যে কন্টেন্ট অনুযায়ী এই ছবিগুলো এরকম এরকম তোলার দাবি রাখে, এমন এমন হতে পারে, অমন এমন হতে পারে। তো আমি আমার ছবি নিয়ে সপক্ষে তখন কথা বলা শুরু করলাম যে না, এটা কেন হবে না, ওটা কেন হবে না, মানে খুব বক্তৃতা দেওয়া শুরু করলাম, ফোড়া কাটা নাপিতের মতো। কারণ রঘুরায় কোন উচ্চতায় তখনও তো বুঝিনি। তো উনি তখন আমার হাত ধরে বললেন, মাই ডটার, লিসেন টু মি। সেই থেমেছিলাম, এবং উনি অনেকক্ষণ ধরে বোঝালেনও। সেই যে থেমেছিলাম, তারপর ভাবনাগুলো সক্রিয় হতে শুরু করলো। পরবর্তী সময়ে যখন ফটোগ্রাফির ভাষাটা শিখেছিলাম, তখন মনে হয়েছিল যে এই কথা ভেবে মানে খুব জিভ কেটেছিলাম যে কার সাথে ছবি নিয়ে তর্ক করেছিলাম, সমালোচনা করেছিলাম। রঘুরায়কে আমি দুভাবে দেখি। একটা হলো যে একজন আলোকচিত্রী হিসেবে উনি কিংবদন্তি সমতুল্যের জায়গায় চলে গেছেন, সেটা আপনি স্বীকার করি না করি। আরেকটা হলো ব্যক্তি মানুষ, উনি সারাক্ষণই উচ্চ হৃদয় ভিত্তিক চর্চা করতেন। শহীদুল আলমের সাথে একবার তার কথা হচ্ছিল, বলতে যে শহীদুল, তুমি এত রাজনৈতিক কথা কেন বলো, তোমার কাজটাই করে যাও না কেন। কিন্তু রঘুরায় কিন্তু রাজনীতি বিবর্জিত কখনোই ছিলেন না। উনি হয়তো শহীদুলের মতো হয়তো মুখে কথা বলেন না। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে রঘুরায়ের কথা, মত, দর্শন, কোনো কিছু নিয়ে তার ইন্টারপ্রিটেশন, সেটা সে শব্দ দিয়ে উচ্চারণ করে না, সেটা সে শিল্পের মাধ্যমে তার ক্যামেরার মধ্য দিয়েই সেটা সে ফুটিয়ে তোলে, যেটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে পাঠ করি নিজের মতো করে, যেখানে জীবন, সমাজ, রাজনৈতিক বাস্তবতা থাকে। রঘুরায় আমার কাছে একটা প্রতিষ্ঠান, এবং আমার কাছে মনে হয় যে ফি এবং রেজিস্ট্রেশন ছাড়া যে কেউ তার জগতে ঢুকতে পারে, এবং তিনি আমাদের ঋদ্ধ করে দিয়ে গেছেন, কৃতজ্ঞ করে দিয়ে গেছেন। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। রঘুরায় এমন একজন ফটোগ্রাফার যে এন্টায়ার কয়েক জেনারেশন ধরে কাজ করেছে এবং কয়েক জেনারেশনের ফটোগ্রাফারদেরকে ইন্সপায়ার করেছে, এবং তার কাজের মধ্য দিয়ে উনি আসলে ভারতীয় উপমহাদেশের যে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার আছে, বাইরে একটা রোমান্টিক একটা ক্যারেক্টার আছে এই অঞ্চল নিয়ে মানুষের, সেই জিনিসটাকে আসলে উনি ওনার কাজে করে দেখিয়েছেন। আবার একই সাথে ওনার কাজে আমরা দেখতে পাই যে বিশৃঙ্খল একটা জায়গার ভেতরেও কত রকম সৌন্দর্য আছে, কত রকম জ্যামিতিক ছক আছে, লাইন রেখাগুলো আসলে কিভাবে কাজ করে, হঠাৎ করে কোত্থেকে দেবদূতের আগমন হয়। সো আমরা যখন ফটোগ্রাফি শিখছি, রঘুরায়ের কাজ আমাদেরকে নানানভাবে আসলে ইন্সপায়ার করেছে। তার
শক্তিশালী হাই কন্ট্রাস্টি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজগুলো দেখে আমরা বড় হয়েছি। ছোট্ট একটা পকেট বই আমি পেয়েছিলাম ওনার কাছ থেকে একটা সময়, উনি যখন ঢাকায় এসেছিলেন, সেটা আমাকে ইন্সপায়ার করেছে। ওনার সিঙ্গেল সেই ছবিগুলো আমাকে দারুণভাবে মুগ্ধ করে। ফলে ওই সময়ে আমার মনে হয় যে এই অঞ্চলে, এই উপমহাদেশীয় অঞ্চলে এমন কোনো ফটোগ্রাফার নাই যিনি আসলে রঘু রায় দিয়ে ইন্সপায়ার্ড না। এবং যারাও কোনো না কোনোভাবে যে আমি রঘু রায় হব না বা রঘু রায়ের কাজ আমাকে প্রভাবিত করবে না, তারা আসলে রঘু রায় দিয়ে আরো বেশি ইন্সপায়ার্ড। এই কারণে যে কিভাবে রঘু রায় না হওয়া যায় সেই চেষ্টা করতে গিয়ে তারা আসলে রঘু রায়কে আরো মহিমান্বিত করে তোলে। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রঘু রায়ের এত বছরের প্র্যাকটিসে, সেটা হচ্ছে উনি যেভাবে ইন্ডিয়ার একটা পিরিয়ডকে ডকুমেন্ট করেছে, সেটা আপনার স্থানিকভাবে হোক, সেটা ঐতিহাসিকভাবে হোক, সেটা রাজনৈতিকভাবে হোক, সেইটা আর কোনো আলোকচিত্র ভারত মহাদেশে করেনি বা করতে পারেনি। এবং এই যে দিনের পর দিন বছরের পর বছর একজন আলোকচিত্রী যেভাবে তার চারপাশটাকে দেখেছে এবং সেটাকে ট্রান্সলেট করেছে থ্রু হিজ ফটোগ্রাফস, এটা খুব ইন্সপায়ারিং। এটা আমি মনে করি যে কোনো আলোকচিত্রীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যথেষ্ট। এবং বিশেষ করে এই মুহূর্তে, বিশেষ করে এই যে সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যে সময় অবভিয়াসলি এখন ফিল্ম নেই, ফিল্মে কেউ কাজ করে না সে অর্থে, ডিজিটালও আরো অনেক দূরে গিয়ে গিয়েছে কারণ অফ বিকজ অফ মোবাইল ফোন এবং ফোন ক্যামেরা, নানা রকম প্ল্যাটফর্ম তো আছে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এন্ড এভরিথিং। এই সময়ে আরো আমি মনে করি গুরুত্বপূর্ণ যে পরিমাণ ধৈর্য নিষ্ঠার সাথে উনি এতগুলো বছর ছবি তুলে গিয়েছেন, সেইটা যে কোনো আলোকচিত্রের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, সেটাকে অনুধাবন করার এবং সেখান থেকে অনুপ্রেরণা নেবার। আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন পাঠশালায়, তখনও পড়াশোনা শুরু করিনি। ঢাকায় পাঠশালায় লাইব্রেরিতেই রঘু রায়ের কিছু বই ছিল, তার ভিতরে দিল্লি, তাজমহল, কলকাতা, তো সে বিশাল বিশাল বই। তখন আমি তরুণ আলোকচিত্রী, মাত্র ছবি তোলা শিখছি। তো বিশেষ করে দিল্লি বইটাতে রঘু রায় পুরনো দিল্লির কিছু সাদা কালো ছবি ছিল। ওই ছবিগুলো একটা বিশেষ প্রভাব তৈরি করে আমার মনে, কারণ আমাদের এই অঞ্চলে সাধারণ মানুষ, রাস্তার জীবন এবং রাস্তার জীবনের ভিতরে যে একটা বহুমাত্রিক নাটকীয়তা, এটা রঘু যেভাবে দেখতে পেয়েছেন মনে হয় না আর কেউ ওইভাবে এটাকে দেখেছেন। এবং পরে একটা পর্যায়ে আমার দুই বন্ধুর সাথে আমি কলকাতা বইমেলায় যাই এবং তখন রলি বুকসের একটা ছোট্ট বই ছিল, রঘু ইন মাই ওয়ার্ডস নাম, ছোট্ট এরকম একটা বই। সে বইটা কিনি এবং দীর্ঘ 5 থেকে 7 বছর মনে হয় ওই বইটা আমার বিছানার পাশে একটা জায়গায় ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে বইটার ছবিগুলো দেখতাম, প্রায় 40টার মতো ছবি, পোস্টকার্ডের মতো, মূলত সাদা কালো ছবি, এবং দেখতাম আর ভাবতাম যে কিভাবে উনি এই ছবিগুলো তুললেন। তো রঘুর ছবির একটা বিশেষ দিক যেটা আমাকে সবসময় নাড়া দিয়েছে, সেটা হলো উনি কোনো একভাবে জগতের নানান প্রাণ বলতে প্রাণী, মানুষ, নদী, পাতা, রাস্তার একটা কুকুর, সকল কিছুকে ফ্রেমে রাইট টাইমে রাইট মোমেন্টে কোনো একভাবে নিয়ে আসতে পারতেন। এক বিশেষ ক্ষমতা ছিল তার, এবং সেই জিনিসটার আসলে একটা বিশাল প্রভাব রয়েছে আমার মনে। এবং রঘু যাদের দ্বারা অনুপ্রাণিত, কিংবা পশ্চিমে ওই সময়ে যারা ইন্টারেস্টিং কাজ করতেন বা তার আগেও যারা কাজ করতেন, কার্টিয়ার ব্রেসো বা অন্য কেউ, রঘুর ছবিতে মোমেন্টের ধারণা ছিল, কিন্তু মোমেন্টটাকে রঘু আমাদের ভারতীয় উপমহাদেশের প্রেক্ষিতে যেভাবে দেখতে পেরেছিলেন, সেটা একটা আমার কাছে মনে হয় বিশেষ ঘটনা। তবে রঘু আমাদের অঞ্চলের একটা গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করেছিলেন। ওই গ্র্যান্ড ন্যারেটিভের বাইরে যাওয়াও আমাদের বিশেষ প্রয়োজন ছিল, না হলে সকল কিছু একরক্ষিক হয়ে যেত। সেটা পরবর্তী সময়ে নানান আলোকচিত্রীরা নানান ভাঙ্গাচোরা করেছেন, কিন্তু আমার
প্রাথমিক জীবনে আলোকচিত্রী হয়ে ওঠার পিছনে রঘু রায়ের একটা বিশেষ প্রভাব আছে, এবং আমার মনে হয় আমার মতো অসংখ্য তরুণ এবং তরুণী আলোকচিত্রীদের জীবনেই এই প্রভাবটা রয়েছে। আমি ব্যক্তি রঘুর থেকে তার ছবিরই বেশি ভক্ত ছিলাম, এখনো আছি। কিন্তু আমি তার ছবিকে সবসময় একটু ক্রিটিক্যালি পাঠ করতে চেয়েছি। সো আমার কাছে মনে হয় যে কোনো মাস্টারের কাজকেই একটু ক্রিটিক্যালি পাঠ করার প্রয়োজন। রঘুরাই, তারপরে রেজা দেগাতি বা স্টিভ ম্যাককারি, বাংলাদেশ নাসির আলী মামুন সহ আরও যারা সিনিয়র্স, তাদের পাশাপাশি মানে বিদেশি যে কয়েকটা নাম, সেটা হচ্ছে তার মধ্যে রঘুরাই এবং রঘুরাই নামটার কারণে বা আমাদের পাশের দেশ বলে রঘুরাইয়ের সঙ্গে আলাদা করে এক ধরনের মানে কি বলে নৈকট্য বেশি বোধ হতো। ধরা যাক তার কাজ দেখা মানে বিস্ময়ের মানে খালি মানে সমুদ্র আর কি, একের পর এক বিস্ময়ের সমুদ্রে আমি যাচ্ছি, ডুবছি, উঠছি। তারপরে রঘুরায়ের সঙ্গে রঘুরায়ের দর্শন পাওয়া ভালো, মানে বলা ভালো, মানে তারকে সামনাসামনি দেখলাম সম্ভবত সেটা 2004 সালে দ্রিকে ছবি মেলা চলছে। ছবি মেলার সময় উনি আসলেন। তো দ্রিকের আগেকার দ্রিক কেউ দেখেছে কি, মানে যাদের মনে থাকবে যে দ্রিকের দোতলায় সামনে একটা ছোট্ট বারান্দা ছিল, লাল টালির মেঝে, রঘুরাই এখানে বসে, আর আমি রঘুরাইয়ের থেকে মোটামুটি 1.5 হাত দূরে তার পায়ের নিচেই বসে। তার কথা মানে মানুষেরই তো কথা, কিন্তু মনে হচ্ছে মানে যেন মানে ঠিক অপার্থিব মনে হচ্ছিল তাকে সামনে থেকে দেখা, করা। এবং বলে যে একটা মানুষ, মানে থিওরিতেই শুনেছি আর কি, যে একটা মানুষ যত বড় হয় তত সে বিনয়ী হয়। তো এইটাও প্রত্যক্ষ করলাম যে আসলেই মানে তার বিনয় যত বড়, তখন বোঝা যায় যে মানুষটা আসলে তাহলে তার আরো কত বড়। রঘুরাই একটা অদ্ভুত কথা বলেছিলেন যে আমার মাই পিকচার্স কামস ফ্রম গড। এটা ওল্ড টেস্টামেন্টেরও একটা, মানে আমি পরে এটা আবিষ্কার করলাম যেটা একটা ওল্ড টেস্টামেন্টের একটা বাণী, মাই হেল্প কামেথ ফ্রম দ্য লর্ড। আজও আমি যখন আমার রঘুরাই মারা গেলেন কয়েকদিন আগে, আজও যখন আমি তার ছবি দেখি মানে আশ্চর্য হতে হয়, মানে চিন্তায় আর তার মানে চিন্তা কীরকম শৈল্পিক, কীরকম মর্মভেদী, কীরকম তীক্ষ্ণ হলে এইরকম কাজ কেউ করতে পারেন।